এখানে আমার সাথে যারা আছো এই মুহূর্তে সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে প্রায় রাত ১০টা বেজে গেছে, তারপরেও আমার সাথে আছো। আমি শুরু করছি। যারা যারা আছো, আম অনেকের নাম আসলে আমি চিনতে পারি না। তো সম্ভবত যারা আছো তারা একটু এভাবে প্রথমত লিখে দিও। তারপরে লিখলে চলবে যে আমি অমুক। আর যার নেই, আইডিতে যার নাম দেওয়া আছে তারটা না হলেও চলবে। তো তোমাদের সাথে আমি আজকে ২ টা অধ্যায়, ২ টা কম্পিটেন্সি নিয়ে আলোচনা করব ইংলিশের। ১ম ২ টা কম্পিটেন্সি। তোমাদের টোটাল ৬ টা কম্পিটেন্সি আছে এই পরীক্ষার জন্য। ৬ টা কম্পিটেন্সির ভিতরে ১ম ২ টা কম্পিটেন্সি আলোচনা করব এবং বাকি পরে আরকি আস্তে, আস্তে ডিসকাশন করব এবং আজকে আমি তোমাদের সাথে ১ম যেটা দেখাবো সেটা হচ্ছে একটা রাইমস থাকে, যেটা রাইমস স্কিম বলা হয়। কবিতার স্কিম বা স্কিমা অনেকে বলে থাকে। তো এই স্কিমটা কি সে সম্পর্কে একটু আচ্ছা নাদিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ নাদিয়া। আমরা আজকে আলোচনা করব। আ আমাকে একটু জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? তো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা প্রশ্ন কিরকম থাকবে। জাস্ট আমি আজকে নবম শ্রেণীটা দেখাবো এবং এর সাথে, সাথে কিন্তু অন্যান্য শ্রেণীটাও আসে। তো নবম শ্রেণীটা দেখাতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি একটা টপিকস তোমাদের দেখাইনি। সেটা হচ্ছে রাইম স্কিম। আচ্ছা, কথা শোনা যায়। থ্যাংক ইউ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রাইম স্কিম কি? আমরা সেটা সম্পর্কে আলোচনা করব এবং এই রাইমস স্কিম নিয়ে আলোচনা করার পরে থেকে আমরা অন্যান্য পড়াগুলো আলোচনা করব। রাইমস স্কিম হচ্ছে এটা ছিল ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত রাইমস স্কিম থাকে। তারপরে অন্যান্যগুলো থাকে না আরকি। তো এখন আমাদের রাইমস স্কিম যদি না থাকে, আমরা যদি না বুঝি তাহলে কিন্তু অনেক কিছুই বুঝব না। আম তো সেই রাইমস স্কিমটা আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমরা আলোচনা করছি রাইম স্কিম। রাইমস মানে হচ্ছে কবিতা যেটাকে বলে থাকি। আর সে রাইমসে স্কিম বলতে কি বোঝানো হয়? আচ্ছা, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। থ্যাংক ইউ প্রাপ্তি। তো আমাকে একটু তোমরা বলো, তোমাদের কি কারো রাইমস স্কিম সম্পর্কে কোনো আইডিয়া আছে? আজকে তোমাদের সাথে আমরা একদম অনেকটা সময় আড্ডা দিব এবং যেখানে অনেক কিছুই আমরা অনেক না জানা জিনিসগুলা জানার চেষ্টা করব। রাইম স্কিম। আচ্ছা, এই রাইম স্কিম সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, এটা দেখার আগে আমরা একটু শুনে নেই। অন স্ক্রিনে আমরা একটু শুনে নেই যে রাইম স্কিমের এই যে pronunciation টা কি হয়? দেখো, আমি যদি বলি এখানে রাইমস স্কিম, তাহলে এখানে দেখো কি আসে? তো রাইম স্কিম বাংলা কি হয় দেখি একটু সাউন্ডটা। আমি দেখি একটু সাউন্ড ঠিক আছে কিনা, প্রপারলি সাউন্ড আছে কিনা। Rhyme scheme. একটু শুনে নাও। রাইম স্কিম। রাইম স্কিম শব্দের অর্থ হচ্ছে কবিতার মিলবিন্যাস বা মিলের ছক। এখন এই রাইম স্কিমের মাধ্যমে আমরা কিভাবে একটা কবিতাকে লিখতে পারি?
রাইম স্কিমটা আমাদের জানা ছিল না। তো আমরা আজকে এই রাইম স্কিম জানবো। প্লাস রাইম স্কিম জানার পরে আমরা অন্য কিছু সে তো শিখবই। প্রশ্ন এই রাইম স্কিমটা কি? এটা না শিখলে কিন্তু আমরা অনেকটা থাকে, যেমন আমাদের ৮ম শ্রেণীতে রাইম স্কিম আছে, ৭ম শ্রেণীতে রাইম স্কিম সম্পর্কে কনসেপ্ট দেওয়া আছে। বাট ৯ম শ্রেণীতে কিন্তু এটা নেই। তো রাইম স্কিম। রাইম স্কিম শব্দের অর্থ হচ্ছে কবিতার মিল বিন্যাস। আমি যদি একটা কবিতা এবার দেখাই তোমাদের ইংলিশ বই থেকে। এ হচ্ছে ৯ম শ্রেণীর ইংরেজি বই। দেখো এই ইংরেজি বইয়ে আজকে আমরা অপিনিয়ন ম্যাটার্স, নেচার ট্যাপেস্ট্রি এই ২ টা অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স শিখব। অপিনিয়ন ম্যাটার্স অ্যান্ড নেচার ট্যাপেস্ট্রি এই দুটো অভিজ্ঞতা থেকে আজকে আমরা ডিসকাস করব। তো চলো আমরা একটু ডিসকাস করি অপিনিয়ন ম্যাটার্স এখান থেকে। তো এর আগে আমরা একটু দেখে নিই আমাদের যে মূল্যায়ন নির্দেশিকা আছে, এবং সেই মূল্যায়ন নির্দেশিকায় আমাদের কতটুকু এখানে আছে সেটা আসলে আমাদের জানা উচিত। একটু দেখে নেই। আমি এই মুহূর্তে তোমাদের সাথে যেটা শেয়ার আছে এটা হচ্ছে তোমাদের ইংরেজি বই। তো আমরা ইংরেজি বইটা একটু স্ক্রিনটা একটু বড় করছি। এখানে যেটা আছে অপিনিয়ন ম্যাটার্স। আমার মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, অপিনিয়ন ম্যাটার্স যেটা আছে এখান থেকে দেখো, এই অপিনিয়ন ম্যাটার্স এর আমরা নেক্সট যেটা আছে আমরা সেখানে যাব, এবং এখানে কি আছে আমাদের এখানে অপিনিয়ন ম্যাটার্স থেকে তোমাদের টিচারগণ নিশ্চয়ই যেটা ক্লাসে জানিয়ে দিয়েছেন যে কোন অ্যাক্টিভিটিস তারা অবজার্ভ করবে। এখানে যে অ্যাক্টিভিটিস গুলো আছে অপিনিয়ন ম্যাটার্স এর অ্যাক্টিভিটিস 1.3.2 এবং 1.3.3, আর এটার জন্য পেজের যে আনসার সেটা হচ্ছে 15 পেজ। তো আমি এই মুহূর্তে তোমাদেরকে রিকোয়েস্ট করব ইংরেজি বইয়ের 1.3.3 এবং 1.3.2 এবং 1.3.3 তে যাওয়ার জন্য, এবং এখানে পেজ 11 আছে, 12 আছে এবং পেজ 15 এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো অপিনিয়ন ম্যাটার্সে আসার পরে আমরা যেটা দেখলাম, এখান থেকে আমরা অপিনিয়ন ম্যাটার্সে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব, এই যে একটু খেয়াল করো, এই যে পয়েন্ট 1 এটা দ্বারা কি বোঝায় তুমি কি বলতে পারো? এই যে অন হচ্ছে এক্সপিরিয়েন্স, আর এই অন হচ্ছে পিআই, এবং এর আলাদা আরেকটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে অন কম্পিটেন্স, একটা কম্পিটেন্সি, একটা এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে পিআই। আচ্ছা আমরা একটু সামনে গিয়ে দেখি যে এখানে কি আছে, যেটা বলছিল 1.3.2 ওখানে যাই। 1.3.2 এইটা আজকের আলোচ্য বিষয়। এখানে বলা হচ্ছে এখান থেকে তোমাদের কিছু কোশ্চেন্স থাকবে পরীক্ষায় এবং আনসার করতে হবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষায় মাস্ট বি লিখিত পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষায় যেটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আছে সেটা কিন্তু একক কাজ, আর যেটা পেয়ার ওয়ার্ক সেটা হচ্ছে দুজনের কাজ, এবং যেটা গ্রুপ ওয়ার্ক সেটা হচ্ছে একাধিক জনের কাজ। তো তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ক আছে সেই ইন্ডিভিজুয়াল ওয়ার্কটা কিন্তু মাস্ট বি করতে হবে লিখিত। এবং তোমার আমি আরেকটু বলি, তোমাদের পরীক্ষায় অনেকগুলো পেজ দেওয়া হবে, যেখানে মেনশন করা আছে 16টি পেজ দেওয়া হবে, এবং 16টি পেজ তোমাদের আনসার লিখতে হবে 65 মার্কের। মার্ক মানে 65%, মার্ক বললে ভুল হবে, 65% মূল্যায়নে লিখতে হবে, এবং তাদের মূল্যায়নপত্র দিয়ে দেওয়া হবে। তো আমরা একটু যদি দেখি, আমরা যে 1.3.2 এটা আমাদের শিক্ষক যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা দেওয়া ছিল, এই শিখনের উপরে আমাদের অভিজ্ঞতা আর দেখতে হবে, এবং সেই পিআই গুলো আমাদেরকে ইনপুট করতে হবে। তো দেখি এখানে কি কি আছে বলা হয়েছে। আচ্ছা এই যে এখানে লেখাটুকু আছে, আমরা এটুকুকে একটু
আ দেখি এটা ইংলিশে কি বলে? আমি আজকে তোমাদেরকে সাউন্ড গুলো কারেক্ট সাউন্ড গুলো শোনানোর চেষ্টা করব। এবার আরো একবার একটু শোনাচ্ছি। দেখো। তো তো এখানে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে, এখন ঘটনা, ফ্যাক্টস এবং মতামত, ওপিনিয়ন বিষয়ক নোটটি আবার পড়ো এবং নিচের তালিকা থেকে এদের যথাযথ বৈশিষ্ট্য বাছাই করে সারণীতে সাজাও। এখন দেখি এটা কোথায় আছে সারণীটা? আমরা একটু দেখি। এখানে যেগুলো আছে এই আমরা এটুকু একটু দেখি এখানে কি বলছে। আমরা প্রত্যেকটা সাউন্ড আমরা একটু পড়ার চেষ্টা করব। হ্যাঁ? এখানে আছে ক্যারেক্টারিস্টিক, যে এখানে কতগুলো যে টপিকস আছে, কতগুলো কমপ্লিটলি সেন্টেন্স আছে দেখো এ এখান থেকে এ পর্যন্ত। আমাদের এই যে ঘরটা আছে এটাও কিন্তু আমাদের এই লেসনের আওতায় আছে। তো এই যে আমরা সেন্টেন্স গুলো দেখলাম, এখন এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি আছে এখান থেকে কোনটা, এই যে আমরা অনেকগুলো সেন্টেন্স দেখলাম, এই সেন্টেন্স গুলোকে আমাদেরকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই করতে হবে? এখানে বলছে একটু দেখো, ফ্যাক্টস এবং মতামত, ওপিনিয়ন সম্পর্কে আবার পড়বো। ফ্যাক্টস এবং ওপিনিয়ন। এখন এই যে চরিত্রগুলো আছে, এই চরিত্র থেকে তোমার ফ্যাক্টস এবং ওপিনিয়ন গুলো আইডেন্টিফাই করতে হবে। তো এটা আইডেন্টিফাই করে কোথায় রাখতে হবে? এইটা আইডেন্টিফাই করে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট পেজে। এই যে নেক্সট পেজ আছে, এই যে পেজ, এখানে যে ফ্যাক্ট এবং ওপিনিয়ন আছে, এখানে তোমাকে লিখতে হবে। তো এটা কিন্তু তোমার লিখে দেওয়া থাকবে না, এটা তোমার খাতায় এখানে এভাবে লিখে নেবা। ফ্যাক্ট লিখবে ৫ টা এবং ওপিনিয়নও ৫ টা এখান থেকে লিখে নেবা। এবং এই ফ্যাক্টস এবং ওপিনিয়ন কোনটা কোন পার্টে, এটা সম্পর্কে আমি কিন্তু আমার ব্লগ সাইটে দিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। কিন্তু আমরা এখান থেকে ফ্যাক্টস এবং ওপিনিয়নটা এখানে লিখব। এটা কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা হচ্ছে 70%। এখন এটা কিন্তু তোমাদেরকে ওখানে কিন্তু অনেক কিছু দেওয়া থাকবে না। তোমাদের কিন্তু নিজেদের থেকে লিখতে হবে। তো নিজেদের থেকে লেখার জন্য কিন্তু তোমাদেরকে কিছু হলেও ফ্যাক্টস এবং ওপিনিয়ন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ফ্যাক্টস এবং ওপিনিয়ন সম্পর্কে তোমার কোনো আইডিয়াই না থাকে, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। তো আমরা যদি এখানে বলি যে ফ্যাক্টস কি এবং ওপিনিয়ন কি, সেটা কিন্তু আমরা এখানে যতগুলো আছে এখান থেকে মিনিমাম ৫ টা তোমাকে লিখতে হবে। কিন্তু আমরা কিন্তু জানি যে ফ্যাক্টস এবং ওপিনিয়ন কি। তো সেটা হয়। আমি একটু বলে দিই তারপরেও এখানে যে কোনটা ফ্যাক্টস এবং কোনটা ওপিনিয়ন। তোমরা একটু মার্ক করে নিতে পারো। আর না হয় আবার একটু চেষ্টা করতে পারো। আমি ফ্যাক্টস গুলো বলছি। ফ্যাক্টস অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন really on observation or research has credible source like Research newspaper etc. My mother has a driving license. Universal has the power to influence or
persuade others according to the new nation, the literacy rate supported by evidence. আমি যে ৮টা বললাম, এই ৮টা হচ্ছে ফ্যাক্টস এবং বাকি যেগুলি আছে সেগুলো কিন্তু অপিনিয়ন। তো আমরা জানলাম ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে 1.3.2 1.3.2 সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। কিন্তু আমরা আলোচনা করতেছিলাম রাইম স্কিম সম্পর্কে আলোচনা করব আরেকটু পরে, যখন একটু সময় করুক, আমি একটা জিনিস দেখাবো তারপরে। তো এখন দেখি আমরা জানলাম 1.3.2 থেকে ফ্যাক্টস এবং অপিনিয়ন কোনগুলো। আমি আবার বলছি ফ্যাক্টসগুলো কি কি, আমি একটু বলছি। Facts always true and can be proven, really, on observation or research. Has credible source like Research newspaper, etc. My mother has a driving license. Universal has the power to influence or persuade others. According to the new nation, the literacy rate supported by evidence. এই যেগুলো বললাম নাম, এগুলি হচ্ছে ফ্যাক্টস এবং বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে ওপিনিয়ন। এখান থেকে অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, এটা ফ্যাক্টস। তারপর হচ্ছে রিয়েলি অবজারভেশন রিসার্চ, এটা ফ্যাক্টস। হ্যাজ ক্রেডিবল সোর্স লাইক রিসার্চ নিউজপেপার, দ্য সোর্স অফ ইনফরমেশন। তারপরে মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স, ইউনিভার্সাল। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নিউ ন্যাশনাল রেট সাপোর্টেড বাই এভিডেন্স। এই যেগুলো বললাম এগুলো হচ্ছে ফ্যাক্টস এবং বাকি যেগুলো রয়ে গেল এটা হচ্ছে অপিনিয়ন। এটা হলো 1.3.2। এখন আমরা যাব 1.3.3। এখন দেখো 1.3.3 তে আবার কি বলছে, রিড দ্য ফলোইং টেক্সট। আমি দেখি এখানে কি বলছে, এটা একটু শুনে নাও এখানে কি বলছে। রাজীব মিয়া, হ্যাঁ, বেবি মাইশা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর লাইভ আজকে হবে না, তোমাদের ষষ্ঠ শ্রেণীর এই যে লাইভ সেশন আগামীকালকে হবে রাত 9:30টায়। কেমন? তো যেটা আমরা দেখলাম যে এটা 1.3.3। এখন এখানে বলছে এটা একটা জোড়ায় কাজ। আমি বলি তোমাদের যে কাজগুলো থাকবে 3টি ধাপে কাজগুলো থাকবে। একক কাজ, ইন্ডিভিজুয়ালস, পেয়ার ওয়ার্কস অ্যান্ড গ্রুপ ওয়ার্ক। তো এই যে এটা 1.3.3, এটা হয়তো পেয়ার ওয়ার্কস অথবা গ্রুপ ওয়ার্কস থাকবে। এখন এখান থেকে কি করতে হবে, আমরা এখানে একটা টেক্সট দেখলাম। এই একটি টেক্সট, এটা হচ্ছে এই আর্নস্ট লেখক উনি একজন, এবং আরেকটা টেক্সট হচ্ছে এই যে দুটো টেক্সট আছে, এই টেক্সট থেকে তোমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে এই দুটো টেক্সট আগে পড়তে হবে। পড়ার পরে এই বা দলে আলোচনা করে ঘটনা বা ফ্যাক্ট এবং মতামত অপিনিয়ন চিহ্নিত করা। এরপর ফ্যাক্ট এবং অপিনিয়ন আলাদা করে চেনার কৌশলগুলো লেখা। সবশেষে আলোচ্য বিষয় টপিক সম্পর্কে তোমার মতামতকে লেখকের মতামত কিভাবে প্রভাবিত করেছে তা প্রকাশ করা। আচ্ছা, তুমি যেটা পড়ছো লেখকের মতামত কিভাবে প্রভাবিত হয়েছে এই সম্পর্কে একটি গ্রিড দেওয়া আছে। এই যে গ্রিডটা, এখানে এই দুইটা টেক্সট পড়ার পরে এখানে ফ্যাক্টস এবং এখানে অপিনিয়ন, তারপর হচ্ছে তোমার লেখকের মতামত এবং তোমার মতামতের উপর লেখকের মতামতের কি প্রভাব পড়ছে, এখানে একটা দেওয়া আছে এবং বাকিগুলো তোমাকে করতে হবে। তো এখন দেখো এই যে এই গল্প থেকে এই ফ্যাক্টস দেওয়া আছে, ফ্যাক্ট দেওয়ার পরে এখানে অপিনিয়ন দেওয়া আছে এবং অপিনিয়ন দেওয়ার পরে এটা হচ্ছে রাইটার অপিনিয়ন্স, অ্যান্ড দেন হচ্ছে রাইটার অপিনিয়ন্স তার যে অপিনিয়ন্সের একটা ফিলিংস আছে, সে ফিলিংসটা অথবা অনুভূতি আছে, থট আছে, সে থটটা এখানে এক্সপ্লেন করতে হবে। তো এটার জন্য কিন্তু তোমাকে এটার প্রশ্ন করা থাকবে এবং তোমাকে কিন্তু এইটা খাতায় লিখতে হবে। কেমন? আর এটা কিন্তু লিখতে হবে, এটা দলীয় কাজ দিতে পারে, একক কাজও দিতে পারে অথবা গ্রুপ ওয়ার্কও দিতে পারে। এখন এখানে তোমাকে আরো একটা যে কাজ করতে হবে তা হচ্ছে
দেখি আমার সাথে একটু আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? আ তুষি বলছিল শোনা যায় না। আর হেনা, সুজু পরের ক্লাসটা কখন হবে? তুমি কোন ক্লাস থেকে বলছো? আ কোন ক্লাসটার কথা বলছো আমি বুঝতে পারিনি। একটু জানাও কোন ক্লাসটা? আচ্ছা, এরপরে একটু আমি যদি বলি তাহলে ক্লাস 9 এর পরের ক্লাসটা কখন হবে? ক্লাস 9 এর পরের ক্লাসটা হবে আগামীকাল তো বৃহস্পতিবার, শুক্রবারে। হ্যাঁ? শুক্রবার আমি আ আ কমিউনিটি ট্যাবে আমি নোটিফিকেশন দিয়ে দেব। তোমরা ওখান থেকে দেখে নিও কাইন্ডলি। অথবা তোমরা যদি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো তোমাদের কাছে নোটিফিকেশন যাবেই। আর আমি নিয়মিত আ যে লাইভ সেশনটা আমার হয় সেটা হচ্ছে রাত ৯:৩০ থেকে। হয়তো ১০-৫ মিনিট আগে অথবা পরে হয়। আর শুক্রবার এবং শনিবার হবে ৮ঃ০০ থেকে। শুক্র এবং শনিবার হবে ৮ঃ০০ থেকে। আর এছাড়া হবে রাত ৯ঃ০০ থেকে, হ্যাঁ? আর এছাড়া যখন মূল্যায়ন থাকবে, যেদিন মূল্যায়ন থাকবে ওদিন হবে রাত ৮ঃ০০ থেকে। আর যেদিন মূল্যায়ন থাকবে না ওদিন হবে রাত ৯ঃ০০ থেকে। আচ্ছা, এরপরে যেটা আমি বলতেছিলাম যে এটা তো এই গল্পটা দেখার পরে, এই টেক্সট গুলো দেখার পরে তোমাকে যেটা করতে হবে এখান থেকে ফ্যাক্টস, ওপিনিয়ন এবং এখানে এটা করতে হবে এবং তারপরে তোমার মতামতের সাথে লেখকের মতামতের যে কি প্রভাব আছে সে সম্পর্কে ৬ টা বাক্য লিখতে হবে। এটা তো এ পর্যন্ত যেটা ছিল ঠিক ছিল। তাহলে এখান থেকে আর কি করতে হবে? হ্যাঁ, এখন You can list your responses in the following grid. One is done for you. এই তোমার এইখানে এই যে গ্রিডটা আছে, এই গ্রিডে তোমাকে এগুলো সাজাতে হবে এবং লিখতে হবে। এখন এরপরে যেটা করতে হবে, এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে তুমি ১ম টেক্সট থেকে, এই যে ১ম টেক্সটটি করলাম, আরেকটা কাজ যেটা করতে হবে, হয়তোবা তোমাকে এই টেক্সটটা দেওয়া থাকতে পারে। হ্যাঁ? এই টেক্সট দেওয়ার পরে এখান থেকে তোমাকে ৫ টা কোয়েশ্চেনস দিতে পারে। আমার কথা একটু শোনো। এই যে টেক্সট, এই টেক্সটের পরে এখান থেকে ৫ টা কোয়েশ্চেনস তোমাকে হয়তো দিতে পারে। হ্যাঁ? ৫ টা কোয়েশ্চেনস তোমাকে লিখতে হতে পারে এবং সেটা কিন্তু নিজের থেকে লিখতে হবে। এরপরে হচ্ছে অথবা এই টেক্সটটা দেওয়া থাকতে পারে এবং এখান থেকে তোমাকে কিছু কোয়েশ্চেনস লিখতে হতে পারে। আচ্ছা, আমরা এটা গেলাম। এখন আমরা দেখি ২য় এটা। এটাও কিন্তু তোমাদের মূল্যায়ন নির্দেশিকা দেওয়া এখানে এবং এখান থেকে তোমাদের করতে হবে। এখন দেখি এখানে কি আছে? তো আমরা এখানে দেখলাম যে এই গল্পটি আবার পড়তে হবে এবং তারপরে এখান থেকে তোমাকে ফ্যাক্টস এবং ওপিনিয়নটা আইডেন্টিফাই করতে এখন এখানে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তুমি ফ্যাক্টস এবং ওপিনিয়নটা আইডেন্টিফাই করছই এবং তার সাথে তোমাকে এই যে ঘরগুলো করা আছে, এই যে আন্ডারলাইন গুলো করা আছে, এই যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো তোমার এবং সেন্টেন্স গুলো এটা কি ফ্যাক্টস নাকি ওপিনিয়ন? যদি ফ্যাক্টস হয় তাহলে কেন ফ্যাক্টস? আর ওপিনিয়ন হলে কেন ওপিনিয়ন? লিখতে হবে। এখন আমরা তো জানি না ওপিনিয়ন কি। আমি একটু বলি ফ্যাক্টস হচ্ছে ট্রু যেটা সত্য ঘটনা। আর ওপিনিয়ন হচ্ছে যেটা মতামতের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে তাদেরকে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে টেক্সট আছে 1.4.2 যদি এটা এখানে মেনশন করে নেই তারপরে হচ্ছে যেকোনো একটা টপিকস এর উপর একটা প্যারাগ্রাফ লিখতে হতে পারে। তো এই পরিপ্রেক্ষিতে তোমাদের হয়তোবা এই ধরনের এখান থেকে যে ৬ টা প্যারাগ্রাফ আছে, এই ৬ টা প্যারাগ্রাফ থেকে তোমাদের হয়তো কোনো একটা প্যারাগ্রাফ মূল্যায়নে আসতেও পারে। হ্যাঁ? তো এই যে টপিকস গুলো আছে এখান থেকে তোমাদের মূল্যায়নে হয়তো থাকতে পারে। তো এটা ছিল ১ম কম্পিটেন্সি, ফার্স্ট কম্পিটেন্সি তে তোমাদের জন্য। এখন দেখি ফার্স্ট কম্পিটেন্সি তে আর কি আছে? আরেকবার একটু দেখে নেই।
ফার্স্ট কনফিডেন্স ছিল, ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল অপিনিয়নস ম্যাটার এবং এটা ছিল ১ থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত। এখন দেখি আমাদের এই ১ থেকে ১৭ পৃষ্ঠা পর্যন্ত আমাদের অপিনিয়ন ম্যাটারস এ কোনো সমস্যা আছে কিনা। তো আমি একটু বলে নেই তোমাদের ইংরেজি বইয়ের কোড হচ্ছে 03 অর্থাৎ ইংরেজি বইয়ের বিষয় কোড হচ্ছে 02, বাংলা ১, ইংরেজি 02, গণিত হচ্ছে 03 মেবি। আচ্ছা, তাহলে একটু দেখি। এখানে আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। এটা তো গেল এবং এই সম্পর্কে এই যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে এই সম্পর্কে তোমাদেরকে কিন্তু ফ্যাক্টস এন্ড ওপিনিয়ন লিখতে হবে। দেন স্মৃতিসৌধ, তারপর হচ্ছে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত, আর বাকি নামটা আমি বললাম না, তোমরাই বলে নিও। এবং এই যে মহামূল্যবান একজন ব্যক্তি, এটা এখন এখান থেকে তোমাদেরকে এই যে ৪ টা ইমেজ দেওয়া হয়েছে, ৪ টা ইমেজ থেকে ফ্যাক্টস এবং থটস বা অর ওপিনিয়নটা আইডেন্টিফাই করতে হবে। আমাকে একটু জানাও যে এই এক্সপেরিয়েন্স অনেক কারো কোনো কোশ্চেনস আছে কিনা। এক্সপেরিয়েন্স অনেক কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। যদি প্রবলেম থাকে তাহলে লেখো যে সমস্যা, আর প্রবলেম না থাকলে লেখো যে কোনো সমস্যা নেই। তারপরে আমরা পরের এক্সপেরিয়েন্সে চলে যাব। যেহেতু কেউ কোনো সমস্যার কথা উল্লেখ করেনি, তাহলে আমি ধরে নিতে পারি এখানে কারো কোনো সমস্যা নেই। তো চলো আমরা এখন যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বা দ্বিতীয় এক্সপেরিয়েন্সে যাব। দ্বিতীয় এক্সপেরিয়েন্সে কি আছে দেখি। আমরা এখন আসছি এখানে দেখা হচ্ছে টু মানে হচ্ছে টু এক্সপেরিয়েন্স, আর টু এক্সপেরিয়েন্সের প্রথম পার্ট, তারপর হচ্ছে প্রথম তিন। আচ্ছা, এখন আমরা আছে নেচার ট্যাপেস্ট্রি। নেচার ট্যাপেস্ট্রি শব্দের অর্থ কি কেউ জানো? যদি জেনে থাকো আমাকে একটু জানো নেচার ট্যাপেস্ট্রি অর্থ কি। নেচার ট্যাপেস্ট্রি শব্দের অর্থ জানো না? আচ্ছা, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নতুন অধ্যায়ে চলে গেলাম। এখন আমাকে একটু জানাও নেচার ট্যাপেস্ট্রি শব্দের অর্থ কি। ট্যাপেস্ট্রি অর্থ হচ্ছে আচ্ছাদিত করা বা কোনো কিছু আটকে রাখা। তো নেচার ট্যাপেস্ট্রি, নেচার প্রকৃতি, ট্যাপেস্ট্রি হচ্ছে প্রকৃতির আচ্ছাদন এবং প্রকৃতি আমাদের কিভাবে আটকে রাখে সে সম্পর্কে এখানে বলা হয়েছে। আমরা একটু দেখি এখানে কি আছে। এখানে যে একটা আছে, লুক অ্যাট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস অ্যান্ড ডিসক্রাইব দেম ইন ইউর ওন ওয়ার্ডস, অলসো রাইট হাউ ইউ ফিল অন দ্য সিচুয়েশন। এখানে একটা সিচুয়েশন দেওয়া আছে, দেখো, আর রেইনি ডে। এখানে একটা সিচুয়েশন আছে আর রেইনি ডে। আমি একটু যদি আবার একটু সামনে যাই, সেখানে আরেকটা সিচুয়েশন আছে, আ foggy winter morning, a stormy night। এখানে দেখো এই যে আমাদের ইলাস্ট্রেশন গুলো আছে এবং এখানে দেওয়া হচ্ছে আ স্টর্মি নাইট, এটি একটি ঝড়ের রাত। এবং এখানে আ foggy winter morning, কুয়াশাচ্ছন্ন একটি শীতের সকাল, এন্ড দেওয়া হচ্ছে আ রেইনি ডে, একটি
তো এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখলাম যে এই কতগুলো সম্পর্কে দেওয়া আছে। আমাদের এটা ঋতু কিন্তু। এটা হচ্ছে রেইনি সিজন, দেন এটা হচ্ছে উইন্টার মর্নিং অ্যান্ড এটা হচ্ছে সামার। সামারে তো বেশি ঝড় বৃষ্টি হয়। আচ্ছা, এখন যদি আমি একটু বলি, তোমাদেরকে এখানে কি করতে হবে? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ৩ টা টপিকস দেওয়া ছিল, এই ৩ টা টপিকস থেকে তোমাকে কিছু কম বেশি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। শর্ট কম্পোজিশন আকারে তোমাকে লিখতে হবে। এখান থেকে কি লিখতে হবে? যেমন এটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে রেইনি ডে। এখন রেইনি ডে সম্পর্কে ইলাস্ট্রেশন দেন আছে ফগি উইন্টার মর্নিং এটাও দেখলাম। আফটার মিনিট এটাও দেখলাম। এখন এখানে বলা হয়েছে ইউর ডিসক্রিপশন অ্যান্ড ইউর ফিলিংস। তুমি এখান থেকে যেগুলো আছে বর্ণনা করো এবং তার উপর ভিত্তি করে তুমি অনুভূতি প্রকাশ করো। ইউর ডিসক্রিপশন তুমি রেইনি ডে সম্পর্কে কিছু লিখতে পারো, উইন্টার মর্নিং সম্পর্কে লিখতে পারো, ফগি ডে সম্পর্কে লিখতে পারো, আর এখানে তোমার ফিলিংস সম্পর্কে লিখতে পারো। এখন যেটা করতে হবে, এখন এরপরে এখান থেকে এই যে দেখো, একটু খেয়াল করো, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে। কেমন? এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে, মাস্ট বি। এখন দেখি তাহলে কি আছে। এই যে ডু ইউ লাভ নেচার, এর বাংলা কি হবে? ডু ইউ লাভ, তুমি কি পছন্দ করো নেচার, প্রকৃতি, তুমি কি প্রকৃতি পছন্দ করো? আচ্ছা, এবার একটু যদি দেখি তাহলে আমরা এগুলো দেখলাম। এখন এই যে প্রথমে যে প্রশ্ন আছে, ডু ইউ লাভ নেচার, তুমি কি প্রকৃতি পছন্দ করো? আচ্ছা, ডু ইউ লাভ নেচার, তুমি কি প্রকৃতি পছন্দ করো? এখন কি বলবো, এখন বলো। হ্যাঁ, ট্যাপিস্ট্রি অর্থ হচ্ছে প্রকৃতির আচ্ছাদন। ডু ইউ লাভ নেচার, তুমি কি নেচার পছন্দ করো? তো তুমি কি লিখবে বলো? ইয়েস, আই লাভ নেচার। হ্যাঁ, আমি নেচার পছন্দ করি। আচ্ছা, এবার আমি তোমাদের একটু একটা স্যাম্পল কোশ্চেন দেখানোর চেষ্টা করব।
আমি তোমার সাথে এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আম যে আমি ১ম এ যখন শুরু করছিলাম তখন আমি বলছিলাম আম রাইম স্কিম, রাইমস স্কিম কি? রাইমস স্কিম হচ্ছে তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করছিলাম যে আমরা যখন কথা বলি একটির সাথে আরেকটি যে মিলিয়ে বলা। আমরা আজকে একটা রাইম স্কিম দেখব। তারপর তোমাদের সাথে ডিসকাস করব। তারপর আমরা পরের ইউনিটে দেখব। আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে একটা লেখা দেখছি সেটা হচ্ছে ক্রোচিং দ্য বার্ড। এখন এই ক্রোচিং দ্য বার্ড কবিতায় দেখো সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, খেয়াল করো। অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, এখানে স্টার স্টার এ আছে। অ্যান্ড মাই দেয়ার বি নো মর্নিং অফ বার্ড, এখানে এ আছে স্টার, এখানে বার্ড। হোয়েন আই পুট আউট দ্য চি, এখানে ছিল মি, এখানে ছিল চি। একটু খেয়াল করো আমি যেটা ডিসকাস করতেছি। আমরা যদি একটু দেখি সাবিরা আক্তার, অষ্টম শ্রেণীর ক্লাস কেন করাচ্ছি না? আমি আজকে নবম শ্রেণী, এভাবে প্রত্যেকটা দিনই একটা করে ক্লাস করাবো। এতদিন যেটা করানো হয়েছিল সেটা ছিল সব ক্লাসে সামগ্রিকভাবে, হ্যাঁ? আর আজকে থেকে শুরু হয়েছে ক্লাস ওয়ারি। তো আজকে নবম শ্রেণীর ইংরেজি করাচ্ছি, আগামীকালকে করাবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, তারপরের দিন করাবো সপ্তম শ্রেণীর, তারপরের দিন করাবো অষ্টম শ্রেণীর, আবার তারপরের দিন নবম শ্রেণীর। বুঝতে পেরেছ? তো তোমাদেরটাও করাবো। আচ্ছা এখন একটু দেখি তাহলে আমি একটা অন্য একটা পেজে চলে যাব। আমরা এই রাইমসটা যে দেখছিলাম একটু খেয়াল করো। ক্রোচিং দ্য বার্ড, তাহলে এই ক্রোচিং দ্য বার্ড এই রাইমসে আমরা যদি একটু খেয়াল করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে ক্রোচিং দ্য বার্ড। এখন এই বারের এখানে প্রথম লাইনটা কি আসছে? আ। আর আমরা যখন কোনো রাইমসের স্কিম নেব তখন কিন্তু আমরা এটাকে এ ধরে নেব। একটু খেয়াল করে। আমরা এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে একটা কবিতা। রাইমস হচ্ছে রাইম স্কিম। এখন এখানে আছে কোচিং দ্য বার্ড। আমরা একটা কাজ করি, এই যে শেষের অক্ষরটা আমরা একটু আলাদা করে নিই। আমি শেষেরটা একটু আলাদা করি। তো দেখো কোচিং দ্য বার্ড, আমাদের রাইমসের নাম কি? কোচিং দ্য বার্ড। এটা কিন্তু আমার মূল রাইমসের নাম। আমার রাইমস হচ্ছে কোচিং দ্য বার্ড। এখন প্রথম যে লাইনটা আছে একটু খেয়াল করো, আমার এটা হচ্ছে রাইমসের নেম ক্রোচিং দ্য বার্ড, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার। তো এখানে লাস্টের অরটাকে স্টার, একটু খেয়াল করো। অ্যান্ড অন অন অ্যান্ড অন ক্লিয়ার কল ফর মি, এটাকে মে। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার্ড। When I put out to sea,
but such are tried as moving seems asleep. Too full for sound and form. When that whiz drew from out the bundles deep, turns again home, twilight, twilight and evening bell, and after that the dark, and may there be no sadness of farewell when I embark for those from out our burn of time and village. আমরা শুধু লাস্টের অর্থটা দেখব। এখানে আছে ফার, ফেস, বার। আমরা যখন রাইম স্কিম পড়ব তখন প্রথম যে রাইমসের প্রথমটাকে আমরা এ ধরব, যেটা থাকুন এ। এখন দেখো এ প্রথম যদি এ হয়, এখানে কি ছিল স্টার্ট, আর উচ্চারণ হয়েছে, আর এখানে কি হচ্ছে মি। তাহলে আর আ এবং মি এর মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে পরের রাইমসটা হচ্ছে আমার বি। এখন দেখো অ্যান্ড মে দেয়ার বি নো মোয়িং অফ দ্য বার্ড, এখানে ছিল স্টার, আ ছিল, এখানে ছিল বার্ড, বার্ড এটার সাথে একটা মিল আছে। তাহলে যদি মিল থাকে তাহলে আমরা এখানে কি লিখবো, এ। হোয়েন আই পুট আউট টু চি, দেখো এখানে ছিল মি, এখানে চি, কিন্তু মিলছে। যদি মিলে যায় তাহলে তো আমরা লিখে দেবো বাট ছাস আর ট্রাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ। এখন একটু খেয়াল করো, অ্যাসলিপ অ্যাসলিপ কিন্তু কোথাও মিল নেই, তাহলে যদি মিল নেয় তাহলে এটা লিখবো টি। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফর্ম, এখন ফর্মের মতো এরকম কোনো ওয়ার্ডের মিল নেই, তাহলে আমরা এখানে দেবো ডি। এরপর দেখো এখানে আছে ডিপ। এখন দেখো অ্যাসলিপ এবং ডিপ এটা কিন্তু মিল আছে, তাহলে আমরা এটাকে দিতে পারি সি। টার্নস অ্যাগেইন হোম, আচ্ছা দেখি হোম, ওম কারোর সাথে আছে মিল? না, ফোম, ফোম আর হোম মিল আছে কিন্তু, ফোম হোম, তাহলে আমরা এটাকে দিব ডি। বেল, এই বেল শব্দটা কোথাও শেষে নেই, তাহলে এটার নাম দিলাম ই। এরপর হচ্ছে ডার্ক, এ ধরনের নাম কোথাও নেই, তাহলে এটা দিলাম এফ। তারপর আছে ফেয়ারওয়েল, আচ্ছা যেখানে বেল ছিল এখানে ফেয়ারওয়েল সেম আছে, তাহলে এখানে বেলে ছিল ই, তাহলে ফেয়ারওয়েল হবে ই। এটাই হতে হবে। এখন একটু যদি দেখি তাহলে আমার এই কবিতার স্কিমটা কেমন ছিল। প্রথমে ছিল এ, তারপরে বি, তারপরে এ, বি, সি, ডি। তো আমরা দেখলাম যে এই রাইমসের স্কিম হচ্ছে এ, বি, এ, বি, সি, ডি। কেমন? তোমরা কি রাইম স্কিমটা বুঝতে পারছো এবার? এখন এই রাইম স্কিম সম্পর্কে কার কোনো কোশ্চেন থাকলে তোমাকে জানাও। আচ্ছা, আমরা দেখলাম রাইমস স্কিম। তো আমরা এই রাইমস স্কিম আজকে শিখলাম এখান থেকে। এই রাইমস স্কিম যদি না শিখো আমরা পরের ধাপে যেতে পারবো না।
আমরা আজকে রাইম স্কিম শিখে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আমরা ডিসকাস করছিলাম রাইমস স্কিম। তো চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই। যে প্রশ্নগুলো ছিল দেখি কি ছিল। এখন এই বলা হয়েছে, এটা তো দেখলাম রাইমস স্কিমের দেখলাম, তারপরে এই কবিতাটা আমরা পড়লাম, করার পরে এই কবিতার ক্রসিং দ্য বার্ড কবিতাটি ভালো করে বোঝার জন্য একটা এই সারমর্মটা পড়তে হবে। অর্থাৎ ওই কবিতাটা বোঝার জন্য এই লেখাটুকু ভালো করে হবে। হ্যাঁ, এখন দেখো ক্রসিং দ্য বার্ড কবিতাটা ভালো করে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। এটা কিন্তু একক কাজ থাকবে, এটা দলীয় কাজ না। আচ্ছা, তোমরা যারা আছো আমাকে একটু রেসপন্স করো যে কে আছো এবং এই যে পর্যন্ত দেখালাম এই পর্যন্ত কি সমস্যা আছে একটু জানাও। হ্যাঁ, তুষি বলো তোমার কোনো সমস্যা আছে? যতটুকু দেখালাম এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? এই যে রাইমস স্কিম বললাম, তারপরে হচ্ছে যে পড়াগুলো বললাম সেটা প্রশ্ন আছে কিনা এবং এরপরে আর একটু বাকি আছে ওটা আমি ডিসকাস করব। আচ্ছা, এরপর আমরা যদি একটু দেখি এই যে প্রশ্নগুলো আছে, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? পোয়েমটা কি নিয়ে ছিল? ক্রসিং দ্য বার্ড এই পোয়েমটা কি নিয়ে ছিল? আচ্ছা, এই কবিতা এখন যখন আমরা এটা পড়বো না, বাক্যের মিল আছে আর এটা দিয়ে না। তো আমরা যখন কোনো রাইম স্কিম হচ্ছে উপরের ক্লাসের একটা ছিল। এখন এটা ৮ম এর পরে তো তোমাদের নবম এবং তোমাদের সামনে যে পড়া আছে সেখানে রাইম স্কিমের পড়ো তাহলে বুঝতে পারবো না। রাইম স্কিম হচ্ছে আমরা যখন কোনো একটা কবিতাকে মিলাবো, ছন্দের তাল যেটাকে সনেট বলা হয়। তো ছন্দের তালটা আমরা দেখবো যে শেষে কি আছে? আর, এ। তারপরটা কি আছে? স্টার, আ। কিন্তু তারপরের লাইনটা কি আছে? মি। এখানে ছিল আ আর এখানে ছিল মি। তাহলে ১ম আগে এ ধরবো। সবসময় এ ধরবো, পরেরটাকে বি ধরবো।
হতো তাহলে আমি এটাকে ক ধরতাম আর এটাকে খ ধরতাম। এখন দেখো আর এখানে মিল ছিল আর বার। আর এবং বার কিন্তু একটা মিল আছে। এজন্য এটা আবার এখানে ছিল মি তারপরে ছিল ছি। তো মির সাথে ছি কিন্তু মিলে এজন্য বি। বাট এখানে হচ্ছে অ্যাসলিপ। এখন এই যে এর সাথেও মিলে না, বি এর সাথেও মিলে না। অ্যাসলিপ। এজন্য আমি এর নাম দিলাম ছি। ফোম, আম। এখন এই দেখো এখানে ডিটা কিন্তু মিলে না। এরপর হচ্ছে ডিপ। তা এই যে অ্যাসেম্বলির সাথে ডিপ কিন্তু মিলে। এই যে এটার নাম দিলাম ছি। হোম, ফোম। ফোমের সাথে হোমের একটা মিল আছে। এই জন্য এটা দিলাম ডি। বেল, ডার্ক, ফেয়ারওয়েল। ফেয়ারওয়েল এবং বেল এটা কিন্তু মিল আছে। বাট এই ডার্কের সাথে কিন্তু কারোর সাথে কোনো মিল নেই। এখন দেখো এই ডার্কের পর আছে কি এমবার্ক। এখন আমরা এটাকে এমবার্ক দিয়ে দিই এফ। এটা কিন্তু মিল আছে। দেন হচ্ছে ফিলেস। এখন দেখো ফিলেস কারোর সাথে মিল আছে কিনা? নাই, মিল নেই। তাহলে এটার নাম দেবো কি? জি। ফার। ফারের সাথে কিন্তু মিল আছে। এই যে ছিল স্টার, তারপরে ছিল বার, এবার হলো ফার। তাহলে স্টার ছিল এ, তাহলে এটা হবে এ। দেন হচ্ছে এটা ছিল প্লেস আর এটা হচ্ছে ফেস। প্লেস এবং ফেসের সাথে মিল আছে। প্লেস দিয়েছিলাম কি জি, তাহলে ফেস হবে জি। আর বার, বার হচ্ছে এ। তোমরা কি এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো। রাইম স্কিমটা বুঝছো কিনা একটু বলো। বোঝো নাই? তুষি বলছে বোঝে নাই। আচ্ছা, তোমরা তোমাদের আনসার দাও এবং আমরা অন্য অধ্যায়ে যাচ্ছি। এখন দেখো হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? এই পোয়েমটা কি সম্পর্কে ছিল? তাহলে আমি যদি বলি এই পোয়েমটা কি সম্পর্কে ছিল, তাহলে দ্য পোয়েম নাম ছিল কি? পোয়েমটার নাম ছিল কি? ক্রোচিং বার্ড। দ্য পোয়েম ক্রোচিং দ্য বার্ড লিখছেন কে? বাই আলফ্রেড নোবেল। এখন দেখো এই পোয়েমটা কে লিখছে? দেখো এই পোয়েমটা কে লিখছে? পোয়েমটা কিন্তু লিখছে এই যে উপরের যে পোয়েমটা ছিল এটা কে লিখছিল? এই যে দেখি আলফ্রেড লর্ড টেনিসন। তাহলে এই যে কবিতাটা কে লিখছে? আলফ্রেড। এখন আমি যদি এখানে প্রশ্ন যেগুলো আছে সে প্রশ্নগুলো যদি আমি বলি হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? এই কবিতাটা কি নিয়েছিল? তাহলে কবিতাটা কি নিয়েছিল? তাহলে বলতে পারি দ্য পোয়েম ক্রোচিং দ্য বার্ড বাই আলফ্রেড লর্ড টেনিসন ইজ অ্যাবাউট দ্য পোয়েটস কন্টেম্পলেশন অফ মরালিটি অ্যান্ড দ্য জার্নি ফ্রম লাইফ টু ডেথ। তো এই যে কবিতাটার মূল ভাবছে হচ্ছে লাইফ টু ডেথ। এর যে হ্যাভ ইউ, এই যে প্রশ্নটা এটাও কিন্তু এই সেন্ট্রাল থেকে পাওয়া যাবে এবং ডি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত সবগুলো প্রশ্ন উত্তর এই সেন্ট্রাল থেকে তুমি চাইলেই করে নিতে পারবা। এখন বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দেন আমরা আমাদের একটা করবো। তারপর এই যে হ্যাভ ইউ ফাউন্ড এনি, এটা হোয়াট ডু ইউ সিম্বল সানসেট অ্যান্ড ইভিনিং? সানসেট এবং ইভিনিং এর সিম্বল বলতে কি বোঝানো হয়? সানসেট অ্যান্ড ইভিনিং হচ্ছে দিস সিম্বলস রিপ্রেজেন্ট দ্য এন্ড অফ লাইফ। সানসেট অ্যান্ড ইভিনিং। সানসেট হচ্ছে সূর্য অস্ত যাওয়া, আর সানসেট সূর্য ওঠা, ইভিনিং অস্ত যাওয়া। এটা মানুষের জীবনের একটা ছন্দপতন। আমরা অন্ধকার থাকে এবং কখনো আলো থাকে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তরটা আমাদের লিখতে হবে, নিজে যাবে না। এখন এটার পর আমি তোমাদেরকে নিয়ে যাব 25 পৃষ্ঠায়। আমার সাথে একটু পৃষ্ঠা আসো। এখন দেখ 25 পৃষ্ঠায় কিন্তু আরো একটা পোয়েম দেওয়া আছে। খেয়াল করো।
এই যে 25 পৃষ্ঠা আছে এখানে কিন্তু আরেকটা পোয়েম আছে এবং এই পোয়েমটা সম্পর্কে একটু দেখি অন কেরাছপর অ্যান্ড ক্রিকেট। তো এই পোয়েমটা সবাইকে মন সহকারে পড়তে হবে। পড়ার পরে কি করতে হবে দেখি একটু। এটা লিখছেন জন কিটস। এখন এই যে প্রথমে যে গল্পটা আমরা দেখছিলাম এখানে ৩ টা ইমেজ ছিল। আমি একটু এখানে গ্যাপ পড়ে গেছে, একটু খেয়াল করে নিই। এই ৩ টা ইমেজ আছে। একটা হচ্ছে রেইনি ডে, নেক্সট হচ্ছে ফগি মর্নিং এবং তারপর হচ্ছে স্টর্মি নাইট। এখন এই ৩ টা ইমেজ আছে। তোমাকে যেটা করতে হবে তুমি এই ইমেজগুলো দেখে তুমি কি বুঝছো আগে বলতে হবে। আমাকে তোমাদের ভাবতে হবে যে এই যে ছবিটা দেওয়া হচ্ছে এখন এই ছবিটা তুমি কি বুঝছো? এরপরে হচ্ছে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে হবে। একটা ছবি আছে ফগি উইন্টার মর্নিং। এখন এই ফগি উইন্টার মর্নিং সম্পর্কে তোমাকে কিছু লিখতে হবে এবং সে সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। কেমন আইডিয়া না থাকলে কিন্তু হবে না। এখন তোমাকে যদি আমি এখানে একটা প্রশ্ন করি, প্রথমে প্রশ্নটা এভাবে হয়। প্রথম যে ইমেজিনটা ছিল সেটা হচ্ছিল এ রেইনি ডে, এ রেইনি ডে। এখন এটা সম্পর্কে ইউর ডিসক্রিপশন অ্যান্ড ফিলিংস দুটোই লিখতে হবে। ইউর ডিসক্রিপশন অ্যান্ড ফিলিংস এই দুটো তোমাদেরকে লিখতে হবে। ডিসক্রিপশন হচ্ছে বিবরণ আর ফিলিংস হচ্ছে অনুভূতি। এই যে ৩ টা ইলাস্ট্রেশন আছে প্রত্যেকটা ইলাস্ট্রেশনে ফিলিংস অ্যান্ড ডিসক্রিপশন দুটোই লিখতে হবে। ফিলিংস মানে হচ্ছে অনুভূতি আর ডিসক্রিপশন হচ্ছে বর্ণনা। এখন তুমি তোমার মতো করে লিখবে এগুলো। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে দিতে হবে। এটা জোড়ায় হতে পারে, দুজনে হতে পারে অথবা ৩ জন করেও হতে পারে, তোমার ইচ্ছে। দেখি এরপর কোনটা আছে। তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ২৫ পৃষ্ঠা মাস বি, ২৩ পৃষ্ঠা, তারপরে হচ্ছে 2.4.1। এরপরে যেমন দেখবো সেটা হচ্ছে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। একটু সময় দেখো এখানে কোনো কিছু না বোঝা আছে কিনা। যদি না বোঝা থাকে আমাকে প্রশ্ন করো।
এরপরে এখন সবচেয়ে যে মজার ব্যাপারটা হচ্ছে সাপোর্ট ফর দিস এক্সাম্পল। এই যে কি করতে হবে, কবিতা দিয়ে করতে হবে তোমাদের, আমরা যে টোন ইন স্টেটমেন্ট পড়ছি চতুর্থ অধ্যায়, সেটা সম্পর্কে কিছুটা বেসিক কনসেপ্ট থাকতে হবে। আর দেন হচ্ছে এই যে আমাদের ছোট নদী, এখানে কি বলা হয়েছে দেখো, তোমার পাঠ্য বই মানে তুমি বই থেকে এই ইমেজগুলো কিভাবে প্রকৃতির সাথে মিলে যাও এবং প্রকৃতির সাথে মিলিয়ে নিজেকে কিভাবে উপস্থাপন করবা সে সম্পর্কে। তো এখানে যেটা দেওয়া আছে দেখো, একটা বাংলা কবিতা দেওয়া আছে এবং বাংলা কবিতার সাথে প্রত্যেক লাইন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাস হাঁটু জল থাকে। এখন এই যে দেখো, এখানে বাঁকে, এখানে থাকে, এই যে ছন্দের একটা মিল, গাড়ে পারে, কাদা সাদা, ঝাঁক হাঁক, কালে ঢালে, পরে ধরে, ভরে, সারা পাড়া। তো এই শেষে শব্দগুলো আছে, আমরা এখানে কি লিখবো, ক। প্রথমে কি আছে, বাকে থাকে, তা ক, ক, গাড়ি পাড়ি, আমরা কয়ের জায়গায় আটটা লিখতে পারলাম, খ বা ল, এভাবে কার সাথে প্রত্যেকটা মিলে। তাহলে আমাদের তোমাকে প্রথম বলতে হবে এই কবিতার স্কিমটা কি। এই কবিতার স্কিম হচ্ছে এ এ, কারণ প্রথমটা এ, পরেরটা এ, এটা বি, এটাও বি, এটা সি, এটাও সি। তাহলে আমরা জানলাম যে আমাদের যে স্কিমা আছে সেই স্কিমাতে হচ্ছে এটা এ এ, বি বি বি, সি সি, আচ্ছা এতটুকু কি বুঝতে পারছো কিনা যে আমাদের এই স্কিমাটা কি, পয়েম স্কিমা আর রাইট স্কিমা। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এখানে এই যে স্কিমাটা দেখলাম, দেখো আমরা যে এখানে দেখলাম যে স্কিমা, তো স্কিমাটা আমরা শিখলাম। তো দেখি আমাদের এই অধ্যায়ে আর কি আছে তারপরে। আচ্ছা আমাদের এই অধ্যায় এখানেই শেষ। তো আমাদের আসলে যেহেতু এই অধ্যায় শেষ, তার মানে আমার আলোচনার টপিকস এখানে শেষ। তাহলে এখান থেকে আমাদের কি শিখতে এবং কি পড়তে হবে সেটা একটু আমি এখন এখানে লিখবো, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, read the following text and identify
তো এবার আমি প্রশ্নগুলো কিরকম হবে আমি দেখাই। রিড দ্য ফলোইং টেক্সট and identify the facts and opinion. Page 11 to 16. আচ্ছা, read the following text and identify the facts and opinion. আমি এখানে টেক্সটটা দেখাই একটু কোন টেক্সটটা ছিল। এই এখান থেকে ফ্যাক্টস এন্ড ওপিনিয়ন যে আছে এই যে এখানে দেওয়া আছে, দেখো তোমরা যদি খেয়াল করো, read the following text and identify the facts and opinion. এটা কোথা থেকে নিচ্ছি আমি একটু দেখাই। এই যে দেখো, এই যে আমার প্রথমে এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো থেকে আমি ফ্যাক্টস এবং ওপিনিয়ন আইডেন্টিফাই করব। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বারে কি থাকবে দেখি। দুই নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে তো আমরা আগে কিন্তু জানি যে এখানে দেওয়া আছে কি মাই থটস অ্যান্ড ওপিনিয়ন। এখন এখান থেকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে থটস অ্যান্ড ওপিনিয়ন লিখবা। মাই থটস অ্যান্ড মাই ওপিনিয়ন। মাই থটস অ্যান্ড দ্য ফ্যাক্ট। এখন যে আমাদের যে গল্প ছিল প্রথম যেটা ছিল সেখানে কিন্তু এই যে পেজটা আছে এখানে কিন্তু কি দেওয়া আছে, প্রথমে একটা ইমাজিরি দেওয়া আছে, একটা ইমাজিরি এই ৩টে ইমাজিরি দেওয়া আছে এবং এখান থেকে এই যে ফার্স্ট ইমাজিরি যেটা আছে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, এটা সম্পর্কে কিন্তু আনসার লিখে দেওয়া আছে। বাট এই যে এগুলো কিন্তু আনসার লিখে দেওয়া নাই। এখন তোমাকে হয়তো যেকোনো একটা ইমাজিরি এই যে একটা পিকচার দিতে পারে। এখন পিকচার দেওয়ার পরে তোমাকে বলবে যে the use of imagery in লিখে দেই, the use of imagery in illustration. তোমাকে যদি বলা হয় এই যে তুমি প্যাসেজটা লিখলাম, এখন আমি একটা এখানে স্যাম্পল প্যাসেজ দিলাম, পেজ 2, অর্থাৎ ২ নম্বর যে পেজটা আছে আমাদের বইয়ের যে ২ নম্বর পেজটা আছে, এই যে ২ নম্বর পেজে এই যে ইমেজটা আছে এই ইমেজটা আমি তোমাদেরকে দিয়ে দেব প্রশ্নে এবং দেওয়ার পরে তোমাকে এভাবে লেখা রইল দ্য ইউজ অফ ইমাজেরি ইন ইলাস্ট্রেশন। এই যে ইলাস্ট্রেশন থেকে তুমি কি দেখছো কল্পনায় সেটা তুমি এখন লিখো এবং এটাকে লিখতে হবে ২টা টপিকসে। একটা হচ্ছে দ্য ফ্যাক্ট এবং আরেকটা হচ্ছে মাই থট অন দ্য টপিকস। এখন এই যে এখানে লিখবা দ্য ফ্যাক্ট, মাই থট অন ইট। তো তোমাকে এভাবে লিখতে হবে।
সবাই কি আসো নাকি ঘুমায়ে গেছো? তো এরপরে যেটা আছে দেখি তাহলে ২ নাম্বার এটা গেল। এরপরে যে আরেকটা প্রশ্ন থাকতে পারে তা হচ্ছে এরপরে ১১ পৃষ্ঠায় যাওয়ার পরে যে একটা জিনিস অনুচ্ছেদ আছে, অনেকগুলো টেক্সট আছে যেখানে টেক্সটগুলো সেন্টেন্স গুলো দেওয়া আছে। এই যে এই যে 1.3.2 এই যে ক্যারেক্টার আছে এবং ক্যারেক্টারাইজড সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন এবং তোমাকে এভাবে গ্রিডে লিখতে হবে। কেমন? তারপরে যেটা আছে এই যে এটা একটা দলীয় কাজ। এখানে পুরো গল্পটা আবার পড়তে হবে দলে অথবা জোড়ায়, জোড়ায় পড়ার পরে তারপরে তোমাদের এবার কি ধরনের প্রভাব পড়ছে? এই যে এই টেক্সট 1 আছে এবং টেক্সট 2 আছে। আগে তো আ তোমার যেটা আছে ওটা দেখবা, তারপর এইটা দেখবা। দেখার পরে এখান থেকে তোমাকে যেটা করতে হবে তা হচ্ছে এই যে গল্পটা আছে এবং এই যে ১ নাম্বার টেক্সট এবং ২ নাম্বার টেক্সট আছে, এই গল্প পড়ার পরে তুমি কি এখান থেকে বুঝতে পারছো অথবা তোমার অনুভূতি কি ছিল সে সম্পর্কে। এবং এখানে হচ্ছে তোমার ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন লিখবে। প্লাস কেন ফ্যাক্টস হলো, কেন ওপিনিয়ন হলো সে সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। তাহলে কি থাকবে? Read the following text and write facts and opinion. Also discuss why you think the are facts or opinion. Also discuss why you think they are facts and opinion. কারণ তুমি কেন থেকে এটা মনে করছো। আচ্ছা, এরপরে দেখলাম হ্যাঁ, তুমি আছো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। তো তোমাকে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট, কেন ফ্যাক্ট এবং ওপিনিয়ন সেটা তোমাকে লিখতে হবে। এরপরে যেটা হচ্ছে দেখি কি আছে আর কোশ্চেন্সে। এরপরে ইম্পোর্টেন্ট হচ্ছে এই যে আমরা এই যেখানে আসছি এই যে টপিকস আছে এই টপিকসটার উপর বেসড করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এবং সেটা প্যারাগ্রাফ তো বটে, বাট তোমাকে বলতে হবে যে সেটা কেন এবং ফ্যাক্টস এবং ওপিনিয়ন ২ টা ভার্সেসে লিখতে হবে। যেমন ইমপ্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্ট এটা তুমি লিখলা। লেখার পরে এখন এটাকে তোমাকে লিখতে হবে এটা কেন ফ্যাক্টস এবং কেন ওপিনিয়ন। বাকিটা কালকে হবে না, বাকিটা হবে গিয়ে ইনশাআল্লাহ মেবি রবিবার। পরের ২ অধ্যায় হবে রবিবার। আজকে আমি ২য় অধ্যায় কমপ্লিট করব এবং বাকিগুলো হবে রবিবারে।
তোমার এখানে হয়তো আসতে পারে ইমপ্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস। আমি একটা একটু তোমাকে এখানে আলোচনা করি, যেটা হচ্ছে ভাবে হবে দ্য ইমপ্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্ট। এটার উপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট হতে পারে, অপিনিয়ন হতে পারে। ফ্যাক্ট বেসড, দ্য ইমপ্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস হ্যাভ বিন প্রোফাউন্ড অ্যান্ড মাল্টিফেক্টেড ইন। এটা অনেকখানি লেখার পরে এটা এবার ওপিনিয়ন বেস লিখতে হবে। প্রথমে ফ্যাক্ট বেস লিখতে হবে, তারপরে ওপিনিয়ন বেস লিখতে হবে। এভাবে 4টা প্যাসেজই প্রথমে ফ্যাক্টস এবং পরেরটা ওপিনিয়ন বেসড লিখতে হবে। লেখার শেষে তো হয়ে গেল কেল্লা ভাতে। এরপরে হচ্ছে এই প্রথম ইউনিট শেষ। এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। এখান থেকে বিশেষ করে এই 3টে থেকে 4টা কোশ্চেন থাকবে। ইউনিট 1 থেকে 3টে থেকে 4টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, তো এখন যে হুবহু এইটাই থাকবে এমনটা না, এখান থেকে কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো কি কি প্রশ্ন হবে। আমি কিন্তু কমপ্লিটলি লিখি নাই, শুধুমাত্র পেজ নাম্বারগুলো মেনশন করে দিয়েছি। তো এটা ছিল আমাদের প্রথম অধ্যায়। এবার আমরা যাব দ্বিতীয় অধ্যায়। ওকে, দ্বিতীয় অধ্যায় যাওয়ার পর দেখি কি আছে এখানে। দ্বিতীয় অধ্যায় ছিল নেচারস ট্যাপেস্ট্রি। এখন নেচার ট্যাপেস্ট্রিতে যখন আমি আসবো, আসার পর আমাকে দেখতে হবে এই অধ্যায়ের বেসিক কনসেপ্টটা আমাকে জানতে হবে। আর আমি একটা কথা বলি, শুরুতে বলা দরকার ছিল যে আমরা যে প্রত্যেকটা অধ্যায় পড়ি, প্রত্যেকটা অধ্যায় কিন্তু একটা কম্পিটেন্সি আছে। যেমন আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল এটা কত নম্বর কম্পিটেন্সির মধ্যে তোমাদের টোটাল ইংরেজি বইটাকে 5টি কম্পিটেন্সিতে ভাগ করছে, এবং তোমাদের প্রথম যে অধ্যায়টা ছিল, প্রথম এক্সপিরিয়েন্সটা ছিল 1 নম্বর কম্পিটেন্সি। আর 1 নম্বর কম্পিটেন্সি অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন ইন আ গিভেন টেক্সট। 1 নম্বর কম্পিটেন্সিটাই হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন আলাদা করা। এবার দেখি দ্বিতীয় এক্সপিরিয়েন্স, এটা কিন্তু এক্সপিরিয়েন্স দ্বিতীয়, বাট কম্পিটেন্সি হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর। আর 5 নম্বর কম্পিটেন্সি হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাপ্রিশিয়েট aesthetics in English literary text and to internalize aesthetic value in on articulations। ইংরেজি সাহিত্য বিষয়ে রচনা। এখানে বলা হয়েছে ইংরেজি সাহিত্য বিষয়ে তোমাকে রচনা লিখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, তোমরা যারা ছিলে এতক্ষণ আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন্সটা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেও লিখে জানাতে পারো।